বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই রয়েছে, এটা নিয়ে আমি বহুবার আপনাদের বলেছি। বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ইভেন আমার যতটুকু আমার কাছে নলেজ তৃণমূলের থেকেও বেশি, কারণ তারা হচ্ছে দেশের শাসক দল। পরিষ্কার আপনি জেনে রাখুন, বিভিন্ন লবিবাজি, বিভিন্ন গণ্ডগোল এই বিজেপির মধ্যেও চলছে। একটা রাজ্য সভাপতি তারা গালভরা এত কথা বলে, রাজ্য সভাপতি একটা তারা বলল পরিবর্তন হবে, কখনো শোনা গেল মহিলা রাজ্য সভাপতি আসবে, আজ পর্যন্ত নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে বিজেপি পারল না। বঙ্গ বিজেপি তারা মানুষকে সার্কাস দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা তৃণমূলের সার্কাস দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু এখন আমরা দেখছি তাদের থেকেও বেশি ভালো সার্কাস দেখাচ্ছে বঙ্গ বিজেপি। মাটির মানুষকে নাকি উপনির্বাচনে প্রার্থী করা হবে, নতুন কিছু করে দেখানো হবে। বিরোধী দলনেতা এরকম কত কথাই বলেছিলেন, কিন্তু কার্যত দেখা গেল বাস্তবে সেই 100 গোল্লা পাওয়া ছাড়া 6-0 গোল মেরে দিয়ে এখানে রাজ্যের শাসক দল বেরিয়ে চলে গেল। বিজেপি যে তিমিরে সেই তিমিরেই থেকে গেল। পরিষ্কার কথা হচ্ছে বিজেপির মধ্যে ভাঙনটা আমি লক্ষ্য করছি বিধানসভা ভোটের পর থেকেই, এবং লোকসভা ভোটে যে সার্ফিং করা হয়েছিল এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র, সেই কেন্দ্র থেকে ওই কেন্দ্র, কার জানি না কার বুদ্ধিতে, দিল্লির কোনো হোমরা চোমরা নেতার বুদ্ধিতে না এখানে বঙ্গ বিজেপির বুদ্ধিতে, সেইটাই কিন্তু বিজেপির সবথেকে বড় পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে আমার ধারণা। কারণ একজন ফিটেস্ট লোক যে একটা কেন্দ্র থেকে 3বার জিতেছে, তাকে তুলে নিয়ে গিয়ে অন্য কেন্দ্রে, এটা কখনো সম্ভব নয়। সবাই তো নিজেকে, আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বিরোধী দলনেতার কাছে নন্দীগ্রামে তিনি পরাজিত হয়েছিলেন। সুতরাং কেন্দ্র বদল করলে মানুষের কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যায় বা থাকে না, বা সবথেকে বড় ব্যাপার হচ্ছে নতুন জায়গায় গিয়ে সেই জায়গাটাকে নিজের করে নেওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি তো বলছি আপনাকে, অনেক বড় বড় নেতাই আছে না, তারা যদি কেন্দ্র বদল করে অন্য জায়গায় দাঁড়ায়, সেখান থেকে জিতে আসা অনেক খুবই কঠিন ব্যাপার। আর বঙ্গ বিজেপিতে প্রচুর গণ্ডগোল, প্রচুর উষ্মা চলছে। আমি তো অত্যন্ত বীতশ্রদ্ধ বঙ্গ বিজেপির প্রতি এই মুহূর্তে। এত গণ্ডগোল, তৃণমূলের থেকে বেশি গণ্ডগোল। কে নেতা হবে, কে মণ্ডল সভাপতি হবে, কে বড় বড় পোস্টগুলো হোল্ড করবে, এই নিয়ে নিজেদের মধ্যে চুলোচুলি, হাতাহাতি এই সমস্তও চলে। বিভিন্ন আপনি ছোটোখাটো তাদের মিটিংয়ে আপনি খবর নিন, বলছে যে হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে, সেখানে নেতারা কোনো কন্ট্রোল করতে পারছে না। তারপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হয়েছে, তিনি হয়তো অনেক কিছু করেছেন, কিন্তু বাই প্রোডাক্ট অফ তৃণমূল কংগ্রেস। আমার মনে হয় এইখানেই তো বিজেপির যে জয় রথ, সেটা অনেক বড় ধাক্কা খেয়ে গেছে। তুমি যখন একটা বড় পার্সনকে একজন বড় পোস্টে নিয়ে আসবে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা চেক করে তাকে নিয়ে আসা উচিত। তারপরে হচ্ছে তৃণমূলের সঙ্গে সখ্যতা, তৃণমূলের নেতাগুলোকে নিয়ে নেওয়া, এইগুলো অর্জুন সিংয়ের মতো লোককে নিজের দলে স্থান দেওয়া, যে আগে বিজেপি করে জেতার পরে আবার চলে গেল, গদ্দারি করলো, আবার দলে চলে এলো। আরে ভাই, মানুষের সঙ্গে কি সার্কাস হচ্ছে নাকি? বিজেপি এখানে নিজেকে শেষ করছে, পরিষ্কার কথা। এই রাজ্যে ক্ষমতায় বিজেপি আসতে পারবে না, একদম পরিষ্কার লিখে নিন। যার জন্য তৃণমূল যাই করুক না কেন, রাহাজানি, চিটিংবাজি, চুরি, ধাপ্পাবাজি যাই করুক না কেন, পরবর্তী আমি আপনাকে একদম পরিষ্কার আমি বলে দিচ্ছি, পরবর্তী 25 বছর, অনেকে বলেন আমি ব্যালেন্সিং করে কথা বলি, হ্যাঁ বাস্তব আমি বলি, তাতে আপনার চ্যানেলে যদি না দেখাতে পারেন না দেখাবেন, আমি কাউকে ঝোল টেনে কথা বলতে পারবো না। পরিষ্কার আমি বাস্তব বলে দিচ্ছি, পরবর্তী 25 বছরে, আজকের ডেট থেকে পরবর্তী 25 বছর এই রাজ্যে সিপিএম বা কংগ্রেস কখনো রাজ্যের ক্ষমতায় আসীন হবে না, তারা পারবে না। পার্থকে বিজেপি, তারা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু। সুতরাং তৃণমূল যত খারাপই হোক না কেন, মানুষের কাছে অপশান নেই, তৃণমূলই এখন মোটামুটি ক্ষমতায় থেকে যাবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই প্রশ্ন আমি একা তো তুলিনি, একজন আমি যদি আজকে পরিষ্কার বলি, এই বিরোধী দলনেতা, আমি নামটা নয় নাই বললাম, ঠিক আছে, আমি তাকে শ্রদ্ধা করতাম, তিনি অনেক তো তার রাজনৈতিক ব্রেন, কোন ব্রেনের বশবর্তী হয়ে বা কার অঙ্গুলি হেলনের বশবর্তী হয়ে তিনি দিলীপ ঘোষের সিটটাকে পাল্টে দিলেন, দিলীপ ঘোষকে অন্য জায়গা থেকে নির্বাচনে লড়ালেন। তিনি কি মনে করেন দিলীপ ঘোষের প্রভাব দলে বেশি হয়ে যাচ্ছিল? আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষ রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলতো, এবং দিলীপ ঘোষ যখন ছিল বিজেপির মধ্যে একটা আক্রোশ ছিল, বিজেপির মধ্যে দেখা যেত যে সে কিছু করে দেখাবে। সুকান্ত মজুমদারের বিজেপি সেরমভাবে পশ্চিমবঙ্গবাসীর পশ্চিমবঙ্গবাসীর চোখে সেরমভাবে ফুটে উঠতে পারেনি, ছাপ রাখতে পারেনি।
শুভেন্দু অধিকারী মুখে বড় বড় কথা বললেও কাজে সেরকমভাবে কিছু করে দেখাতে পারছেন না। তিনি পেপটক প্রচুর দিয়েছেন, কিন্তু পেপটকে কাজ হচ্ছে না। একটাই জায়গা, ওই মুখ্যমন্ত্রীকে হারিয়ে এসেছি, এই ডায়লগ আর চলবে না। তুমি এখন ভাবলে যে নিজে মুখ্যমন্ত্রীকে হারিয়ে এসেছি, সুতরাং আমি অল ইন অল, আমি যা করব তাই করব, এইটা মেনে নেওয়া যাচ্ছে না। তাছাড়া আরএসএস যারা বিজেপির গডফাদার, আরএসএসের সঙ্গেও বিভিন্ন ডিসিশনে ডিফার হচ্ছে, আলোচনা হচ্ছে না। এটা আমার কাছে খবর আছে। আরএসএস যারা করেন তারাও অনেকে আমাকে বলেছেন, এবং বিজেপি যারা আরএসএসের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তারা বলছে বঙ্গ বিজেপির বহু নেতা আরএসএসকে পাত্তা দেয় না। সুতরাং বিজেপির মধ্যে একটা ক্ষয়িষ্ণু জায়গা চলে এসেছে, পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। আমি জানি না দেশের ক্ষমতায় বিজেপি কতদিন থাকবে, মোদি ম্যাজিক হয়তো এখনও রয়েছে, কিন্তু বিজেপির কিছু কিছু পলিসি, বিজেপির ভোট প্রচার আমাদের অঞ্চলে, যাদবপুর অঞ্চলে পরিষ্কার আমি বলছি, যিনি লোকসভার প্রার্থী হয়েছিলেন, আপনি যা ভেবে নিতে পারেন ভেবে নিন, আপনি ফেসবুকে বলছেন এই আমি তৃণমূলের ক্যান্ডিডেটকে গছ করে কেটে দিলাম, এই আমি সিপিএমের ক্যান্ডিডেটকে কেটে দিলাম। আপনি এটা দাবা খেলতে আসেননি সোশ্যাল মিডিয়ায়, আর একদিন 3টে লোক নিয়ে একটা রিক্সায় করে প্রচার করে চলে গেলেন। আপনার প্রতিনিধিকে আমি বলেছিলাম দেখা যায় না, তারা বললো কেন, দাদা তো এসেছিল। দাদা, এই রকমভাবে আসলে মানুষের মনে দাগ কাটতে পারবেন না। 3জন লোক নিয়ে আপনাদের প্রচার, সজল ঘোষের মতো লোক ভোটের দিন মার খায় কেন পুলিশের কাছে? আচ্ছা, পুলিশ আমি ধরে নিলাম রাজ্য সরকারের পুলিশ, পাশে একটাও বিজেপির লোক নেই, করছেটা কি বিজেপি? সজল ঘোষ তো একটা বড় নেতা, সে তো একদম উত্তর কলকাতার একজন মানে বড় নেতা। আমি মনে করি এই মুহূর্তে শুভেন্দুর পরেই সজল ঘোষ, সুকান্ত মজুমদার সেরকম মানে কলকাতায় তার তত ইম্প্যাক্ট নেই, মানে দাপট আছে, দাপটে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পরেই সজল ঘোষ। দিলীপ ঘোষের তো দাপট কমেই গেছে, তার গলার জোরও কমে গেছে, কারণ তাকে এক সাইডে করে দেওয়া হয়েছে। আমি এগুলো বলছি কারণ আমি বিজেপি করি না বলে, বিজেপির অনেকে আমার কথায় খারাপ মনে করতেই পারে, কিন্তু বিজেপি কি করতে পারলো? একটা বিজেপির লোক তারা একটা এফআইআর করতে পেরেছে যখন এই ওয়াকআপ নিয়ে আজে বাজে কথা বলা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে। যারা অন্যান্য দলের লোকজন রাজপথে দাঁড়িয়ে বলে পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রীকে বেরোতে দেবো না, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেরোতে দেবো না, তারপরেও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদের নামে একটা বিজেপির কোনো লোক কোনো অভিযোগ করতে পারেন না, তা সেখানে আপনি কি করে এক্সপেক্ট করেন যে এই বিজেপি একদিন বড় জায়গায় যাবে? আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমি বলে দিচ্ছি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে যে ব্যক্তি এফআইআর করেছিলেন বিজেপির, সেই ব্যক্তি একসময় বিজেপি ছেড়ে চলে গেছিলেন, খোঁজ নিন, জানতে পারবেন, আমার কাছে সব তথ্য রয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন, কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমভাবে দলটা চলছে, এইখানে দলের ব্যক্তিগত সত্তা বলে কিছু নেই, এইখানে বঙ্গ বিজেপির খুব একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। এইভাবে যদি এই সুকান্ত মজুমদারের সঙ্গে গণ্ডগোল, কালকে শুভেন্দু অধিকারীর সাথে গণ্ডগোল, সব থেকে দুঃখের বিষয়, আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে কি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন একজন পূর্ণমন্ত্রী করা হয়নি? একজন বিচারক, তাকে তুমি সম্মান দিতে পারোনি? একজন মানুষ, তিনি তার একজন বিচারক, তাকে আমরা ভগবানের আসনে বসাই, বিচারক, তিনি অনেক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অনেক ভালো রায় দিয়েছিলেন, মানুষকে তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। সেই লোকটাকে আপনি রাজনৈতিকভাবে আপনার দলে নিলেন, জেতালেন, তাকে কেন পূর্ণমন্ত্রী করা হয়নি? আমি এই কথাটা বিজেপির একজনকে বলেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সে নাকি দৌড়াতে পারবে না। আই সেম যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একজন বিচারক, প্রাক্তন বিচারক বলে যে দৌড়াতে পারবে না, সেই ধরনের মন্তব্য যে দলের লোক করতে পারে, সেই দলকে মানুষ ভোট যদি না দেয় তাতে কোনো দুঃখ নেই। কারণ এরা শুধু মনে করে যে রাজনীতির জন্যই রাজনীতি তারা করছে। মানুষের কি উপকার করেছে বিজেপিতে? এত স্কিম আছে, এত কিছু আছে, বিজেপি কি করেছে? বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল, পুরনো কথা মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকারের একটা মেলা করার জন্য মানে সে এসপির কাছে পারমিশন পায়নি, পরবর্তীকালে মামলা করে সেই মেলা করেছিল, কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিমগুলো মানুষজনকে দেখানো হয়েছিল। বাবুল সুপ্রিয় চলে এসেছে এখন তৃণমূলে, কারণ বাবুল সুপ্রিয়র মতন একজন গায়ক, তাকেও বিজেপি অসম্মান করেছে। আরে মানুষকে তুলে দিয়ে মইকে যদি তুমি কেড়ে নাও, কেন শুভেন্দু অধিকারীরা দৌড়াচ্ছে? কারণ তারাও বুঝতে পারছে যে ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে না।
দেখুন, আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু পরিষ্কার কথা আমি দেখতে পাচ্ছি দিশাহীন একটা বিজেপিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মনে তারা করে যে ক্ষমতায় চলে আসবে, কিন্তু ক্ষমতায় আসা অত সহজ ব্যাপার না। তৃণমূল ড্যাং ড্যাং করে এখনও 15 বছর গোল দেবে মিনিমাম, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকবেন। ওই হুমায়ুন কবিরই বলুক আর যে কবিরই বলুক, কোনোদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে অবতীর্ণ হবেন না, বসতেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, যতদিন সুস্থ থাকবেন, যতদিন তিনি ভোটে লড়াই করতে পারবেন, যতদিন তিনি ব্রিগেডে মিটিং করতে পারবেন, ততদিন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় থাকবে। প্রধানমন্ত্রী 13 বার কেন 130 বার এখানে প্রচার করে গেলেও এই বঙ্গ বিজেপির যা হাল, এরা এখানে ক্ষমতায় আসবে না, বরং 77 থেকে 37 বা 27 আমি দেখতে পাচ্ছি বিধায়কের সংখ্যা 2026-এর ভোটে। এখন বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, পরিষ্কার কথা। দুর্নীতি এখন করতে হবে, তাহলে টিকে থাকার জন্য, পকেটে পয়সা ঢোকানোর জন্য অনেক কিছুই করতে হবে। তবে এগুলো খতিয়ে দেখার ব্যাপার রয়েছে যে সত্যি দুর্নীতি না তাদের নামে এফআইআর করা হয়েছে। কিন্তু বিজেপি যেভাবে ডাউনট্রডেন হয়ে যাচ্ছে, বিজেপি 2019 সালে যে গেরুয়া ঝড় তুলেছিল, পরিষ্কার কথা, লোকসভা ভোটে 18টা সিট জিতে যে গেরুয়া ঝড় তুলেছিল, সেই ঝড় কোথায় যেন ফিকে হয়ে গেছে। কোন সমীকরণে তাহলে ফিকে হলো? এই যে 5টা বছরে এমন কি সমীকরণ ঘটলো? সমীকরণ এখানে প্রথমত হচ্ছে যে এখানকার মানুষজন, এখানকার যারা বিজেপি, তারা দিল্লি গেল এলো, তাদেরকে কোনো ভালো মন্ত্রিত্ব দেওয়া হলো না, তাদেরকে শুধু গাছের আম দেখানো হলো, আঁটি খাওয়ানো হলো। এক। দ্বিতীয় হচ্ছে যে তারা যা বলে দিল্লি তার উল্টো কথা বলে। ঠিক আছে, দিল্লিতে গিয়ে তারা দরবার করে, কিন্তু দিল্লিতে তারা কোনো পাত্তা পায় না, মঞ্চে উঠতে পারে না, আর এখানে এসে বড় বড় কথা বলে। তারপরে তৃণমূল ঘেঁষা বিধায়ক, তৃণমূল রিজেক্টেড পাবলিক, তাদেরকে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া হচ্ছে ভোটের 2 দিন আগে 3 দিন আগে, যে আসছে তাকে নিয়ে নিচ্ছে। কি না বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল, আই এম সরি টু সে ইউ। এইভাবে গণতন্ত্র হয় না, এইভাবে গণতন্ত্র হয় না। সিপিএম থেকেও তৃণমূলে অনেক লোক এসেছিল, কিন্তু সেখানে মূল কাণ্ডারিটা ভালো ছিল, তাদের প্রতিবাদটা ভালো ছিল। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছিল, কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে কাণ্ডারি ভালো নেই। সেও মূল যে কাণ্ডারি, তিনিও তৃণমূলেরই প্রোডাক্ট। মানে আমি বিরোধী দলনেতাকে এখানে যদি মূল কাণ্ডারি ধরি, তিনি তো তৃণমূলেরই স্ট্যাম্পড। এবং আমি একটা বিশ্বস্ত সূত্রে শুনতে পাচ্ছি যে হয়তোবা এরকমও হতে পারে 26 সালে বিজেপি যদি সংখ্যা প্রচুর কমে যায়, তিনি আবার ব্যাকও করতে পারেন, কারণ এটা সবই সম্ভব। আমি জানি না করবেন কি না, কিন্তু আমি একটা সূত্রের মাধ্যমে আমার কাছে খবর আছে, হতেও পারে। কারণ এখন আপনি দেখবেন ইদানিং এই মাসটা অন্তত তাকে খুব একটা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে দেখা যাচ্ছে না। এর পেছনে কারণটা একটু খতিয়ে দেখবেন, বঙ্গ বিজেপির লোকজনরা যেন একটু খতিয়ে দেখে। আমার কাছে উড়ো অনেক খবর আসে, ভেতরেরও অনেক খবর আসে, মামলা মোকদ্দমা বিভিন্ন লোকের করি তো, কিন্তু দলের সঙ্গে ঢুকতে চাই না, কারণ এই দুর্নীতি জিনিসটাকে আমি অত্যন্ত অপছন্দ করি। সব দলেই এই দুর্নীতিটা আছে আর চিটিংবাজিটা আছে। বিজেপিকে মানুষ ভালো ভাবতো, 19 সালে সেই লোকগুলো তো ভোট দিয়েছিল, কিন্তু সেই লোকগুলোর ওপরে কি করতে পারলো বিজেপি? একটা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প কোনো তাদের ইচ্ছা আছে আদৌ চালু করার? বলছে রাজ্য সরকার করতে দিচ্ছে না, লড়াই করো, আইনের লড়াই লড়ো। কেন হবে না? কেন্দ্রকে গিয়ে বোঝাও তোমরা কি করতে পেরেছো। এখানে মানুষ অসহায়, নারীদের ওপর অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এলেন গেলেন, উদ্বোধন করলেন, ফিতে কাটলেন, দুটো বড় বড় কথা বলে দিয়ে চলে গেলেন। এরকম স্বরাষ্ট্রমন্ত্রী যে দলের, সেই দল দেশের জন্য কোনো উন্নতি করবে বলে আমার অন্তত মনে হয় না। যে দল, আমি আবারও একটাই কথা বলবো, হুমায়ুন কবির যদি ধর্মাচরণের বাজে কথা বলে যদি তার নামে তিনি যদি খারাপ হন, মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে যে কথা বলেছেন, হুমায়ুন কবিরকেও জেলে ভরো, মিঠুনকেও জেলে ভরো। এইখানে এই ধর্মান্ধতা, ছোঁয়াছুঁয়ি জিনিস, এইসব বিজেপিকে বন্ধ করতে হবে। বিজেপি অন্য রাজ্যে ভালো, কারণ সেখানে তার কমান্ডটা ভালো আছে, এই যে ভোটগুলো হলো, কিন্তু এই রাজ্যে বিজেপির আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, সত্যিই খুব একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এবং যে তৃণমূলের লোক, তারা বুঝে গেছে যে বিজেপিতে গেলেই 7 খুন মাপ, বিজেপি কিছু করতে পারছে না। কেন ভাই, যার নামে কেস আছে, যদি সৎ থাকে, দল যদি ভালো হয়, যার নামে কেস আছে, কেস লড়ুক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সে জেল কাটবে। তুমি যদি ওয়াশিং মেশিন হও, যেটা মুখ্যমন্ত্রী বলেন, তাহলে তো কিছু করার নেই। সেই জায়গাতে চলে যাচ্ছে এবং মানুষের ভরসা কিন্তু বিজেপির ওপর নেই। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, উপনির্বাচনে ছগল খেয়েছে এবং 77 থেকে আমি তো অন্তত প্রচুর পদস্খলন দেখছি, 50টা সিট কমে যাবে।